তখনও ভোরের আলো ফোটেনি। ঘড়িতে অ্যালার্ম বাজতেই বিছানা ছাড়ে মেয়েটি। আলো জ্বালতেই ঘরের অন্যদের ঘুমের ব্যাঘাত ঘটে। বিরক্তও হয় কেউ কেউ, কিন্তু মেয়েটার হাসি মুখ আর পড়ার আগ্রহ দেখে কেউ কিছু বলতে পারে না। মেয়েটিও সবাইকে সুপ্রভাত জানিয়ে বসে পড়ে পড়ার টেবিলে। তখনও কেউ জানতো না যে মেয়েটা আলো জ্বালালে সকালের দিন শুরু হয়, তার জীবনে এমন অন্ধকার দিন নেমে আসবে। শুধু মেয়েটা কেন, বাইরে সূর্যের আলো ফুটলেও যে আধার ঘরিয়েছিল সেদিন, তার মাসুল স্মৃতিতে জীবনে দিয়ে গিয়েছে ওই ঘরে থাকা সবাই। একটি মেয়ে একদিন সকালে হঠাৎ চলে গেল না ফেরার দেশে। মামলাটি খুবই নির্মম, আশ্চর্য হওয়ার মতো। এই হত্যা মামলা বারবার শুধু রিওপেন আর ক্লোজ হয়েছে। এ হাত থেকে ও হাত ঘুরেছে শুধু তদন্তের ভার, কিন্তু সুরাহা করতে পারেনি কেউ। পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ, স্পেশাল ইন্টেলিজেন্স সবাই যখন ব্যর্থ, তখন খুনি ধরল কে? না, এক চোর। খুনের মোটিভ তাও অদ্ভুত। খুনির সাজা পেতেও কেটে যায় 28 বছর। পরতে পরতে রহস্যে মোড়া সিস্টার অভয়ার হত্যাকাণ্ড। কেরলের একটা নিরিবিলি শহর কোট্টায়াম। অনেক চার্চ গির্জা রয়েছে সেখানে। চার্চ বা গির্জাগুলো নানাভাবে স্থানীয় মানুষজনের পাশে থাকে, বলা চলে প্রাত্যহিক জীবনযাত্রার অঙ্গ। বিনামূল্যে চিকিৎসা, স্কুল ইত্যাদি। কিছু চার্চে হোস্টেল ছিল, সেখানে থেকে পড়াশোনা করতে পারতেন দুস্থ তরুণীরা। তেমনই একটি কনভেন্ট ছিল সেন্ট পায়াস 10th কনভেন্ট। সেখানে থাকতো 21 বছরের অভয়া। অনেক কম বয়সে ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিয়েছিলেন তিনি। অন্যদের পাশে দাঁড়ানো, কারো বিপদে ঝাঁপিয়ে পড়া অভয়ার চরিত্রের বৈশিষ্ট্য ছিল। সেই কারণেই ভোরবেলায় অভয়ার ঘড়ির অ্যালার্মে ঘুম ভাঙলেও বিরক্ত হতো না কেউ। তা মেনে নিত ওর ঘরের সকল বান্ধবীরা। আর একটু পড়ার সময় পেলে ভালো হতো। তোদের কি অবস্থা রে? হ্যাঁ, আমাদেরও তাই। কি ভাবছিস তুই? কিন্তু আর পড়বো না, মাথা ঝিমঝিম করছে। হ্যাঁ, আমিও ভাবছি এখন ঘুমিয়ে পড়ি, না হলে ভোরে উঠে রিভিশন করতে পারবো না। এই, তুই আবার ভোরে উঠবি নাকি? ভোরে না পড়লে আমার হয় না রে। আর কি তাহলে, আমাদের চোখে চাপা দিয়েই ঘুমোই, না হলে তো আমাদের ঘুমও ভাঙিয়ে দিবি। এই ক্ষমা করিস রে, আমার জন্য তোদের ঘুমের অসুবিধা হয়। ধুর পাগলি। সালটা 1992, তারিখ 27 মার্চ। প্রি ডিগ্রি কলেজে পড়া অভয়ার তখন পরীক্ষা চলছিল। প্রতিদিনের মতো সেদিনও ভোর 4টে অ্যালার্ম বাজতেই ঘুম থেকে উঠে পড়েন তিনি। আলোয় ঘুম ভেঙে যায় বান্ধবী সহপাঠীদের, কিন্তু সদা হাস্য অভয়ার হাসি মুখে গুড মর্নিং এইটা শুনে বিরক্তি দেখাতে পারতেন না তারা। অভয়াও হাজির হয়ে যান পড়ার টেবিলে। খানিক বাদে রান্নাঘরে জল খেতে যান তিনি। ব্যাস, এখানেই শেষ। আর কেউ কোনোদিনও দেখেনি তাকে। তারপরে কি হলো? রান্নাঘর থেকে অভয়া কোথায় গেল? একা গেল না কার সঙ্গে? কিছুই জানা যায়নি। হোস্টেলের অন্য তরুণীরা উঠে শুধু দেখেন অভয়া ঘরে নেই। রান্নাঘরে গিয়ে দেখা যায় মেঝে জলের বোতল পড়ে রয়েছে, ফ্রিজের দরজা খোলা, বোতল থেকে জল পড়ে সারা ঘর জলময়। অভয়ার একটা চটিও পড়ে আছে সেখানে, কিন্তু অভয়া, তার কোনো চিহ্নই নেই গোটা ঘরে। খোঁজ শুরু হয়, তোলপাড় হয়ে যায় হোস্টেল। কর্তৃপক্ষের কাছে খবর যায় কনভেন্টের একটা কুয়োর কাছে অভয়ার আরেকটা চটি পড়ে থাকতে দেখেন কয়েকজন। সেখানে ছুটে যান তারা। একজন উঁকি মারেন কুয়োয়, তারপরেই তার আর্তচিৎকার। কুয়োর ভেতরে নিথর অভয়া। পুলিশ আসে দমকলও। সকাল 10টা নাগাদ দেহ তোলা হয়। তখনও কেউ বিশ্বাস করতে পারছিলেন না ব্যাপারটা। কয়েক ঘন্টা আগে যার সঙ্গে সবাই খাওয়া দাওয়া করলো, ঘুমোতে গেল, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলো, সে হঠাৎ নেই। প্রশ্নের পর প্রশ্ন জন্মায়। একটাই মেয়ে ভালো রেজাল্ট করার জন্য ভোরে উঠে পড়তে বসেছিলেন,
তিনি কুয়োয় ঝাঁপ দেবেন কেন? তাহলে কি কেউ ঠেলে ফেললো? কিন্তু কেন? কার সঙ্গে শত্রুতা ছিল অভয়ার? কুয়োর কাছে আসার আগে ধস্তাধস্তি হয়েছিল? হস্টেলের মধ্যে এত কিছু হয়ে গেল কিন্তু কেউ জানতে পারলো না। প্রশ্নের পর প্রশ্নের জাল তৈরি হয়ে যায়। পুলিশ অফিসার ভি অগাস্টিন ঘটনার তদন্তভার নেন। রিপোর্ট তৈরি, ঘটনাস্থল, হোস্টেলের নানা জায়গা, অভয়ার ঘর, রান্নাঘরের ছবি তোলানো হয়, দেহ পাঠানো হয় ময়না তদন্তে। চিকিৎসকেরা ময়না তদন্ত করতে গিয়ে দেখেন অভয়ার মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে, কিন্তু ডাক্তারেরা জানান তার মৃত্যু জলে ডুবে হয়েছে। যখন রিপোর্ট আসে হতবাক হয়ে যায় সবাই। রিপোর্টে স্পষ্ট লেখা অভয়ার মৃত্যু আদপে আত্মহত্যা। অভয়া মানসিক বিকারে ভুগছিলেন, কিন্তু জলজ্যান্ত মেয়েটা হঠাৎ মানসিক বিকারগ্রস্তই বা হবেন কেন? আর কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মঘাতীই বা হবেন কেন? জলের বোতল, দরজা খোলা ফ্রিজ, চটি, এ তো অন্য কথা বলছিল। যদি প্রমাণ হয় অভয়ার হত্যা হয়েছে এই হস্টেলে, তাহলে তো চূড়ান্ত বদনাম হবে এই হস্টেলের। এমন নয় তো? তাই জন্যেই ঘটনাটিকে ধামাচাপা দেওয়া হচ্ছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না অভয়া নেই। সত্যি রে, কনভেন্টের মধ্যে এভাবে মারা গেল মেয়েটা? মরে গেল না কেউ মারলো? কি বলছিস তুই? তাছাড়া কি বলবো, দুটো চটি দু জায়গায়, বোতলটা পড়ে রয়েছে মুখ খোলা। কেউ আত্মহত্যা করতে গেলে ওভাবে বোতল ফেলে ছুটে যাবে কেন? সেটা ঠিক। তাহলে কি কনভেন্টের কেউ করলো এটা? কিন্তু অভয়ার সঙ্গে কার শত্রুতা ছিল? কিছু তো একটা হয়েছেই, কিন্তু কনভেন্টের ব্যাপার তো, কেউ মুখ খুলবে না। কি কি হয় দেখ শুধু। সত্যের মুখ যেমন বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিল অনেকে, সেরকমই সত্যের খোঁজে এগিয়ে এসেছিল কিছু মানুষ। কোট্টায়ামের এক সমাজকর্মী জোমন পুথেন পুরাক্কল অভয়ার মৃত্যুর বিচারের আশায় একটি কমিটি তৈরি করেন। ৬৭ জন নান ঘটনার পুনরায় তদন্ত চেয়ে চিঠি লেখেন তৎকালীন কেরলের মুখ্যমন্ত্রীকে, করুণাকরণকে। তার নির্দেশে ৭ই এপ্রিল ১৯৯২ মামলার তদন্ত শুরু করে ক্রাইম ব্রাঞ্চ। স্থানীয় পুলিশের হাত থেকে চলে যায় মামলাটি। কয়েক মাস পরে ক্রাইম ব্রাঞ্চ রিপোর্ট দেয় অভয়ার মৃত্যু আত্মহত্যা নয়, খুন। ততদিনে তার দেহ কবর দেওয়া হয়ে গেছে, জামা কাপড় পুড়িয়ে ফেলা হয়েছে। ঘটনার দিনের বিশেষ কোনো সূত্র বা নথিও হাতে নেই তদন্তকারীদের। তাহলে কিসের ভিত্তিতে এই রিপোর্ট? তোলপাড় হয়ে গেল কেরল মিডিয়া। খবরের কাগজ থেকে টিভি, সর্বত্র চর্চা চলল অভয়া হত্যাকাণ্ড নিয়ে। সিস্টাররাও পথে নামেন, বিক্ষোভ, প্রতিবাদ হয়। বিচার চাই, বিচার চাই। আমাদের বোন অভয়ার খুনের তদন্ত কেন হচ্ছে না? জবাব চাই, জবাব দাও। কেউ বিশ্বাসই করতে পারছিলেন না এই রিপোর্ট। সমাজের নানা স্তরে বিক্ষোভের জেরে সরকার কার্যত বাধ্য হয় মামলার তদন্তভার সিবিআইকে দিতে। সিবিআই তদন্তে নামে। একদিকে মামলার পুরনো নথি খুঁজে যা যাচাই করা, তার সঙ্গেই চলছিল নতুন তথ্য প্রমাণের খোঁজ। তবে বছর দুয়েকের মধ্যে আবার শোরগোল পড়ে ঘটনাটি নিয়ে। সিবিআই এর এক অফিসার আর্কিস ভি থমাস ১৯৯৪ সালে একটি সাংবাদিক বৈঠক করে এমন কিছু তথ্য সামনে আনেন যা অবিশ্বাস্য। তিনি দাবি করলেন এই মামলাটি আত্মহত্যা বলে দেখানোর জন্য নাকি চাপ দেওয়া হয়েছিল তাকে। সেই কারণে অবসর নেওয়ার নির্দিষ্ট সময়ের ৯ বছর আগেই তিনি কাজ ছেড়ে দেন। কে দিল চাপ? কে আছে এর পেছনে? আর কিছু খোলসা করেননি তিনি। এই সাংবাদিক বৈঠক সারা দেশ জুড়ে, বুঝতেই পারছেন কেমন আলোড়ন ফেলতে পারে। মামলাটি আবার শিরোনামে চলে আসে। কে বা কারা মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সেই প্রশ্ন উঠলেও উত্তর মেলে না। এইদিকে সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছিল।
কিন্তু তেমন কোনো তথ্য তাদের হাতে ছিল না। তখনই তদন্তকারীরা একটা দুর্দান্ত পরিকল্পনা নিয়ে আসেন। তারা ঠিক করেন অভয়ার শরীরের গঠন অনুযায়ী ডামি তৈরি করে সেটি জলে ফেলে ঘটনাটি ভালোভাবে বোঝার চেষ্টা করা হবে। উচ্চতা ওজন ঠিক রেখে ডামি তৈরি হয়, কুয়োয় নানা দিক থেকে নানা ভঙ্গিতে ফেলা হয় সেটিকে। তারপরে অভয়ার শরীরে পাওয়া ক্ষতচিহ্নের সঙ্গে মেলানো হয়, কিন্তু তাতেও খুব একটা উপকার হয়নি। প্রায় 3 বছর তদন্তের পরে 1996 সালে সিবিআই তদন্তের রিপোর্ট পেশ করে। এই তদন্তের রিপোর্ট আরো ভালো। সেখানে এই মৃত্যু হত্যা না আত্মহত্যা সেটাই সঠিক করে বলা নেই। রিপোর্ট প্রকাশ্যে আসার পর গোটা দেশে যেন ঝড় ওঠে। কেউ মানতে রাজি হননি রিপোর্ট। কি মানে অদ্ভুত এই রিপোর্টের? এমনকি আদালতের রিপোর্ট খারিজ করে দেয়। ফের একটি নতুন দল গড়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়। আবার অপেক্ষা। নতুন তদন্তকারী দল মাঠে নামে। তবে পুরনো কোনো রিপোর্ট নথি না দেখে একেবারে গোড়া থেকে কাজ শুরু করে তারা। ময়না তদন্তের রিপোর্ট ও তার সঙ্গে অভয়ার মৃতদেহের নানা দিক থেকে তোলা ছবি চিকিৎসকদের কাছে পাঠানো হয়। বারবার পর্যবেক্ষণের পরে চিকিৎসকেরা দেখেন অভয়ার ছবিতে যত আঘাত দেখা যাচ্ছে ময়না তদন্তে তার অনেকগুলিরই উল্লেখ নেই। সিবিআই এই সূত্র পেয়ে ফের জিজ্ঞাসাবাদ শুরু করে। অভয়ার সঙ্গে সেই সময় কনভেন্টে থাকতেন যারা, তাদের প্রত্যেককে খুঁটিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। অনেকেই সেদিন অভয়ার মৃতদেহে এমন কিছু চোট আঘাতের কথা বলেন যেগুলির উল্লেখ ময়না তদন্তের রিপোর্টে নেই। পালে হাওয়া পায় তদন্ত। 1999 সালে রিপোর্ট পেশ করে এই নতুন তদন্তকারী দল। তারা জানান অভয়াকে হত্যা করার প্রমাণ পেয়েছেন তারা, কিন্তু হত্যাকারীকে কোনোভাবেই চিহ্নিত করা সম্ভব হয়নি। তাদের কাছে এমন পর্যাপ্ত কোনো তথ্য প্রমাণ নেই যা অনুসরণ করে হত্যাকারী অবধি যাওয়া যায়। সেই কারণে তদন্ত সেখানেই বন্ধ করে দেওয়ার আর্জি জানান তারা। আদালতের রিপোর্ট জমা পড়ে। অটোপসি যিনি করেছেন তার সম্পূর্ণ বিপরীতে গিয়ে 3 জন অন্য ডাক্তারের রিপোর্ট বলে এটি হত্যা। আদালত এই রিপোর্টও খারিজ করে দেয়। ফের নতুন ভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়। আবার নতুন দল, আবার তদন্ত। তদন্তকারীরাও ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছিলেন। নতুন দলটি 2005 সালে তাদের তদন্ত রিপোর্ট জমা দেয়। সেখানে জানানো হয় তথ্য প্রমাণের অভাবে অভয়ার খুনিকে চিহ্নিত করা যায়নি। এতগুলো তদন্ত দল এতদিনের তদন্তে তাহলে লাভ কি হলো? সারা রাজ্য যেন ক্ষেপে ওঠে। কেন অভয়ার দেহ তাড়াতাড়ি নষ্ট করা হলো? কেন জামা কাপড় থেকে ডায়েরি পর্যন্ত সব পুড়িয়ে ফেলা হলো? ঘটনার সমস্ত তথ্য প্রমাণ এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল কিভাবে? প্রশ্নের পর প্রশ্ন উঠতে থাকে। তাহলে কি এর পেছনে এমন কোনো প্রভাবশালী ব্যক্তি রয়েছেন যার ভয়ে সব লুকিয়ে ফেলতে হচ্ছে, বা তাকে বাঁচাতে বলি দিতে হচ্ছে সাধারণ সিস্টারদের? বিক্ষোভ ছড়ায়। সরকারের উপরে রীতিমতো চাপ তৈরি হয় এই মামলার যথাযথ তদন্তের জন্য। আবার নতুন তদন্তকারী দল গড়া হয়। কিন্তু এবারেও কি জট খুলবে? সিবিআই এর অফিসাররাও নিজেদের মধ্যে আলোচনা, বারবার পর্যবেক্ষণ, মামলার খুঁটিনাটি নিয়ে নাড়াচাড়া করছিলেন, কিন্তু সুরাহা মিলছিল না। এটা অবশ্যই খুন, আমি নিশ্চিত। আরে মুখে বললে হয় নাকি? আমরা তো বুঝতেই পারছি, কিন্তু কোনো প্রমাণই তো মিলছে না। মৃতদেহের ছবিতে যা দেখা যাচ্ছে অনেক বেশি চোট, যার উল্লেখ ময়না তদন্তে নেই। ব্যাস সেইটুকুই। আচ্ছা, কেউই কি জেগেছিল না? কেউ কিচ্ছু দেখেনি? এমন কাউকে পাওয়া গেলে তো মিটেই যেত। আমার মনে হয় চার্চের কেউ এতে জড়িয়ে আছে, আর কোনো সিস্টারও নিশ্চয়ই জানতো। নিশ্চয়ই ভয় বলছে না। কনভেন্টের ব্যাপার, কেউই চাইবে না এমন ঘটনা সামনে আসুক। চার্চ তো ছাড়ো, আমার তো মনে হয় আমাদের মধ্যেও কেউ কেউ জড়িয়ে আছে।
2007 সালে একটি চমকে দেওয়ার মতো তথ্য উঠে আসে। ততদিন অনেক সাক্ষীর বয়ান নেওয়া হয়ে গেছে। কেউ কেউ মারা গিয়েছেন, কেউ আবার বদলে ফেলেছেন নিজের বয়ান। পুলিশ, সিবিআই বহু লোককে আটক করেছে, জেরা করেছে, কিন্তু মৃত্যুর রহস্যে জট খোলেনি। তবে এবার সামনে আসেন আর এক সাক্ষী, ঘটনার 16 বছর পরে। কিন্তু তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল, কারণ তিনি নিজেই সেদিন রাতে অনুপ্রবেশের মতো সাংঘাতিক এক অপরাধ ঘটিয়েছেন। কারণ তিনি একজন চোর, আর চুরির উদ্দেশ্যেই তিনি এসেছিলেন সেদিন। সাধারণত এই ধরনের অপরাধীর বয়ান অন্য মামলায় নেওয়া হয় না, তবে এই মামলা ছিল অন্যরকম। দীর্ঘকাল কোনো রকম লিড পাওয়া যায়নি। সিবিআই এর 4টি দল মিলেও কিনারা করতে পারেনি অপরাধীদের। তাই সেই চোরেরই সাক্ষ্য নেওয়া ছাড়া আর উপায় বাকি। সাক্ষ্য দিতে আসা চোরের নাম ছিল আদাক্কা রাজু। তিনি বয়ানে জানান, ওই দিন রাতে কনভেন্টে ছোটখাটো চুরি করতে ঢুকেছিলেন তিনি। তখনই দেখেন আরো কেউ ঢুকছে। অত রাতে হস্টেলে বাইরের লোক কেন? কি উদ্দেশ্য? প্রশ্ন দানা বাঁধে তার মনে। পরে চিনতে পারে ওই ব্যক্তি হলেন ফাদার থমাস কুট্টুর। কিন্তু তিনি এত রাতে মেয়েদের হোস্টেলে কেন? প্রশ্ন জাগে রাজুর মনে। ফাদারের সঙ্গে আরো একজন সেদিন ঢুকেছিল ওই হস্টেলে। তিনি ফাদার পুথারুক্কল। রাজুর সবটা বড্ড ধোঁয়াশা লাগে, কিন্তু প্রশ্ন করতে গেলে বা ওদের ধরতে গেলে তো নিজেই ধরা পড়ে যাবে। চুপ করে যায় সে। এত বছর সেই নৈশব্দ ভাঙেননি তিনি, কিন্তু 16 বছর ধরে মনের ভারটাও হালকা করতে পারেননি। অভয়ার মৃত্যুর খবর জানার পর থেকেই রাজুর মনে হতো পুলিশকে সবটা জানানো উচিত। থানায় যাওয়ারও চেষ্টা করেছিল কয়েকবার, কিন্তু সাহস হয়নি, পাছে তাকেও ফেসে যেতে হয়। কিন্তু এত বছর পরে যখন সেই ভয়কে জয় করে থানায় পৌঁছলো রাজু, পুলিশ এক অদ্ভুত কাজ করলো। তাকেই অভয়াকে খুনের দায়ে আটক করে। চলে জিজ্ঞাসাবাদ, মারধর। অভয়াকে খুনের কথা রাজুকে দিয়ে স্বীকার করানোর চেষ্টা করেন পুলিশ কর্মীরা। লোভ দেখানো হয়, কিন্তু রাজু কোনো দোষ ঘাড়ে নিতে অস্বীকার করে। খবর যায় সিবিআই এর কাছে। তদন্তকারীরা সঙ্গে সঙ্গেই নিজেদের কাছে ডেকে নেন রাজুকে। শুরু হয় ফাদার থমাস কুট্টুর ও ফাদার পুথারুক্কুলের ইতিহাস ঘাঁটা। সাক্ষীও পাওয়া যায় কনভেন্টের মধ্যে। সাক্ষীরা জানান, ওই সময় কনভেন্টে থাকা সিস্টার স্টেফির সঙ্গে সত্যি এই দুই ফাদারের ঘনিষ্ঠতা ছিল। ফাদার কুট্টুর, ফাদার পুথারুক্কুল। রাত বিরেতে তারা দেখা করতে যেতেন। সবাই সে কথা জানলেও ভয় মুখে কিছু বলতে পারতেন না। ওই ঘটনার সঙ্গে অভয়ার যোগ থাকতে পারে সেটা বুঝতে পারেননি বলেও জানান অনেক সাক্ষী। 2008 সালে সিবিআই এই 3 জনকে গ্রেপ্তার করে। কোনো প্রমাণ যে ছিল এদের বিরুদ্ধে তা নয়, কিন্তু অভয়ার মৃত্যুর সঙ্গে এই 3 জনের যোগাযোগ যে ছিল সে কথা বেশ বোঝা যাচ্ছিল। 3 জনের জবানবন্দিতে কিচ্ছু সুরাহা হয় না। বারবার নানা টোপ দিয়েও স্বীকারোক্তি পাওয়া যায় না কারোরই। তাহলে উপায়? 3 জনেরই নার্কো পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেয় সিবিআই। কিন্তু তাতেও দেখা যায় বিপত্তি। কেউই মিথ্যা বলছেন না। অর্থাৎ এবারও কোনোভাবে প্রমাণ করা গেল না অভয়ার মৃত্যুর জন্য এই 3 জন কোনোভাবে দায়ী। কিন্তু আদালতে অনেকেই রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন। নার্কো টেস্টের পরীক্ষার সিডি পাল্টে দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে। বিশেষজ্ঞদের দিয়ে সিডিগুলি পরীক্ষা করানোর রায় দেয় কোর্ট, এবং তাতে এক মারাত্মক সত্যি সামনে আসে। এই সিডিগুলি একবার দুবার নয়, জানা যায় প্রায় 50 বার এডিট করা হয়েছে। এই কথা তো পরিষ্কার হয়ে যায় যে নার্কো টেস্টে এমন কিছু বেরিয়েছিল যা কোনোভাবেই প্রকাশ করা যায় না। কিন্তু কি ছিল আসল টেস্টের রিপোর্টে? কোন সত্যিকে আড়াল করার চেষ্টা চলছিল? কে বা কারা করেছে? আর কি উদ্দেশ্য?
আরো জটিল হয়ে যায় মামলা। আদালত এরও তদন্তের নির্দেশ দেয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশ একেবারে প্রথম দিকের তদন্তকারী ভি অগাস্টিনকে ডেকে পাঠায়, আর তার ফলাফল হয় ভয়ঙ্কর। যেদিন ডেকে পাঠায় তার পরের দিনই অগাস্টিনের মৃতদেহ পাওয়া যায় তার ঘরের সামনে। পুলিশ জানায় হাতের শিরা কেটে তিনি আত্মঘাতী হয়েছেন। কিন্তু কেন? কোনো উত্তর নেই। এতটা কাকতালীয় তো হতে পারে না। এ কথা তো জলের মতো পরিষ্কার। কেউ বা কারা তো আছে যারা যে কোনো মূল্যে সত্যিটা চাপা দিতে চায়। তারা অত্যন্ত ক্ষমতাশালী, যে 50টা এডিট করাতে পারে কনফিডেন্সিয়াল সিডিতে। তার এতটাই ভয়ঙ্কর যে যে কোনো সময় যে কারোর মুখ বন্ধ করে দিতে পারে চিরতরে। পুলিশ আবার দিশেহারা। তদন্ত আবার যখন থেমে যাচ্ছে প্রায়, সামনে এলো এমন এক প্রমাণ যা বলা চলে শেষমেশ এই হত্যা মামলার সমাধান তা করতে সক্ষম হলো। কিন্তু কি সেই প্রমাণ? কেরলের একটি ছোট্ট টিভি চ্যানেল এমন জিনিস দেখায় যা নিয়ে হুলস্থুল বেঁধে যায়। কিন্তু কি ছিল সেই সম্প্রচার? ছিল ফাদার কুট্টুর, ফাদার পুথারুকুল ও সিস্টার স্টেফির নার্কো টেস্টের আসল ভিডিও, যা সম্প্রচার করতে শুরু করে তারা। হু হু করে বাড়তে থাকে ওই অনামী চ্যানেল দেখার লোক। তুঙ্গে ওঠে চ্যানেলের টিআরপি। কেরলের ঘরে ঘরে টিভি খুলে বসে পড়েন লোকে। নার্কো টেস্টের রিপোর্টে এই 3 জন কিভাবে অভয়াকে সরানোর পরিকল্পনা করেছিলেন তা বোঝা যায় স্পষ্ট। 3 জনের ছেঁড়া ছেঁড়া কথোপকথনে পরিষ্কার হয়ে যায় সবটা। একটি সরলীকরণ কাল্পনিক যোগসূত্র তৈরি করে তারা 3 জনের কথা মিলিয়ে। তাতে আর বুঝতে বাকি থাকে না কিছু। সিস্টার স্টেফি, ওখানে কি কেউ আছে? ফাদার কুট্টু, এত সকালে এদিকে কে আসবে? না না, আমি স্পষ্ট দেখলাম। এই এই কে ওখানে? রান্নাঘরে কে? ফাদার, ছাড়ুন আমায়। কোনো সিস্টার উঠে পড়েছে বোধহয়। আমাদের দুজনকে দেখতে পেয়ে গেল নাকি? আরে ওই তো অভয়া, ধরো ওকে। দাঁড়াও অভয়া, দাঁড়াও। হে কি করলাম আমি? মেয়েটার কি হলো? ফাদার দেখুন প্লিজ। দেখছি। ও মাই গড, আর ভেবে লাভ নেই, শেষ হয়ে গেছে। একে সরিয়ে ফেলতে হবে। ধরো ধরো ধরো। এই সেই দিন 1992 সালের 27 মার্চ। ওই দিন ভোরে পড়তে বসার পরে রান্নাঘরে জল খেতে যাচ্ছিল অভয়া। তখনই ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়ে যায় ফাদার কুট্টুর ও সিস্টার স্টেফিকে। অভয়াকে দেখে তারাও ঘাবড়ে যান, কিন্তু নিজেকে সামলে নিয়ে কুট্টুর ও স্টেফি দুজনেই ঝাঁপিয়ে পড়েন অভয়ার উপরে। একটি কুড়ুলের হাতল দিয়ে অভয়ার মাথায় মারেন স্টেফি। লুটিয়ে পড়েন অভয়া। কুট্টুর ও স্টেফি মিলেই তাকে তুলে নিয়ে ফেলে দেন কনভেন্টের ওই কুয়োয়। চ্যানেলের ফুটেজ পৌঁছয় আদালতের কাছেও। সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন বিচারক, কারণ মামলাটি তখনও বিচারাধীন। চ্যানেল এত বড় তথ্য প্রমাণ দিলেও আদালতের কাছে তা যথেষ্ট ছিল না, কারণ নার্কো টেস্টের রিপোর্টকে মান্যতাই দেয় না আদালত। আদালত জানায় ওই দুজনের মধ্যে সম্পর্ক থাকতেই পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তারা নিজেদের মধ্যে যে কথা বলেছেন সেটাও খুনের প্রমাণ হিসেবে যথেষ্ট নয়। 2009 সালে প্রমাণের অভাবে জেল থেকে ছাড়া পেয়ে যান 3 জনই। মামলাটি তখনও চলছিল। আরো 11 বছর পেরিয়ে যায়। মামলার শুনানি চলতেই থাকে। বহু সাক্ষী মারা যান, এমনকি অভয়ের মা বাবাও মারা যান। আদালত প্রমাণের অভাবে মুক্ত করে দেয় ফাদার পুথারুকুলকে। 2020 সালে ফাদার কুট্টুর ও সিস্টার স্টেফিকে দোষী সাব্যস্ত করে আদালত। দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আর বোধহয় বিচারের ইতিহাসে প্রথমবার এক চোরের প্রশংসা করে আদালত, কারণ এত বছরে বহু সাক্ষী তদন্তকারী অফিসারেরা
তাদের বয়ান বলে ফেলেছেন, নথি স্বীকার করেছেন চাপের কাছে। একমাত্র রাজুই অটল থেকেছেন নিজের কথায়। তবে শেষ রক্ষা হয় না। 2022 সালে কেরল হাইকোর্টের সাব ডিভিশনাল বেঞ্চ সিস্টার স্টেফি ও ফাদার কুট্টুরকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে রেহাই দিয়ে দেয়। জামিন পান তারা। আদালত জানায় সিস্টার অভয়ার খুনিদের অবশ্যই শাস্তি দেওয়া উচিত, কিন্তু তার মানে এই নয় যে কোনো পাকাপোক্ত প্রমাণ ছাড়াই আদালত তাদের শাস্তি দেবে। সিস্টার অভয়াকে খুন করতে কাউকে দেখা যায়নি। মামলার মূল সাক্ষী আদাক্কা রাজুর বয়ানেও ওই তিনজন ঘটনাস্থলে ছিলেন শুধু, কিন্তু কাউকে সরাসরি খুন করতে দেখেনি রাজু। ফলে জামিন পেয়ে যান তারা। আর খুনের 32 বছর পরেও যথার্থ বিচার পায় না অভয়ারা। আমি সব্যসাচী চক্রবর্তী কথা বলছিলাম সিস্টার অভয়া হত্যা মামলা নিয়ে। ধর্ম ব্যতিরেকে ক্ষমতাবান ধর্মযাজকদের স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার প্রয়োগ করে সত্যের মুখ বন্ধ করার প্রচেষ্টা, এই ঘটনা তো আমরা আগেও দেখেছি এলোকেশী হত্যা মামলায়। কিন্তু এই মামলায় একটা ছোট জিনিসের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ধরা পড়েছে। শুধু এই গল্পে না, আমাদের সামাজিক জীবনেও। সেদিন রাতে রাজু চুরির উদ্দেশ্য নিয়ে এলেও দেখে ফেলে এক ঘটনা, যা সে বুঝতে পারে তদন্তের কাজে সাহায্য করবে। কিন্তু পুলিশের কাছে যেতে সে সময় নেয় 16 বছর। কেন? সে চুরি করতে গেছিল এই কথা প্রমাণ হবে বলে? না, সে কথা সে প্রমাণ থেকেই জোর গলায় বলে এসছে। কোনো কুণ্ঠা নেই তার। কিন্তু সে যায়নি তার কারণ মানুষের মধ্যে চেপে বসে থাকা এক বদ্ধমূল ধারণা। পুলিশে ছুলে 18 ঘা। সত্যি তো, একটা ঘটনা ঘটে গেলে সাক্ষী কতজন পাওয়া যায়? তার চেয়েও বেশি মানুষ সত্যটি জেনেও চুপ থাকে, ঝামেলায় জড়িয়ে পড়ার ভয়। অথচ তার একটা সাক্ষ্যে হয়তো সমাধান হয় অনেক সমস্যার। তবে সমস্যাটা কি শুধু এই মানুষগুলোর? রাজুর ভয় তো অমূলক ছিল না। তাকে তো সত্যি ফাঁসানোর চেষ্টা হয়েছিল। পুলিশকে সাহায্য করতে গিয়ে নিজেই খুনের মামলায় দোষী সাব্যস্ত হচ্ছিল আরেকটু হলে। কিন্তু অসম্ভব সাহস ও দৃপ্ততার পরিচয় দিয়ে এক নজির সৃষ্টি করেছিল আপাত অপরাধী এই মার্জিনালাইজড মানুষটি। যখন সমাজের হত্যাকর্তা বিধাতার নিজেদের কুৎসিত, কারাপ্টেড, বিকৃত রূপ দেখাচ্ছে, সত্যের পথে মাটি কামড়ে পড়ে আছে একজন চোর। না জানি কতবার তাকে কেনার চেষ্টা হয়েছে, না জানি কতবার সে মৃত্যু ভয়ে ঘুম থেকে উঠে পড়েছে মাঝরাতে, তবু শেষ দিন পর্যন্ত নিজের বয়ান থেকে পিছু হটেনি। এই রাজু হোক আমাদের আইডল, তবেই না বিচার পাবে অভয়ারা, সকল অভয়ারা। আজ এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।